আজকের আলোচনায় আমরা দেখব কল অফ ডিউটি 2025-এর এক প্রাইভেট মিলিটারি দলের শ্বাসরুদ্ধকর একটা মিশন। চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগের এই টানটান গল্পে। গল্পের শুরুটাই কিন্তু বেশ অন্যরকম। এখানে লড়াইটা শত্রুদের সাথে না, বরং দলের ভেতরেই। একদিকে টিমের ডিসিপ্লিনড লিডার আর অন্যদিকে তার সেরা স্নাইপার। তাদের মধ্যেকার এই যে উত্তপ্ত কথাবার্তা, এখান থেকেই যেন পুরো গল্পের সুরটা ঠিক হয়ে যায়। প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের এই যে এলিট টিমটা, এটা আসলে একটা বেশ নড়বড়ে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আর এর কারণ হল দলের সেরা দুই সোলজারের মধ্যেকার সংঘাত, একদিকে কর্তব্য আর অন্যদিকে তাদের ইগো। এই জোটটা যে খুব একটা স্থিতিশীল নয়, তা শুরুতেই বোঝা যায়। এখানে আমরা দুটো একেবারে ভিন্ন মানসিকতা দেখতে পাই। একদিকে আছেন ক্যাপ্টেন গাও, একজন পোড় খাওয়া লিডার, যিনি মনে করেন নিয়ম আর শৃঙ্খলাটাই শেষ কথা। আর ঠিক তার উল্টো দিকে আছে দলের তরুণ আর অসম্ভব প্রতিভাবান স্নাইপার, যার বিশ্বাস তার স্কিল এতটাই ভালো যে নিয়ম ভাঙাটা তার জন্য জায়েজ। একটা খুব ঝুঁকিপূর্ণ রেস্কিউ মিশনের পর তাদের এই ভেতরের দ্বন্দ্বটা একেবারে চরমে পৌঁছায়। ক্যাপ্টেন গাও তখন নিজের ক্ষমতা বোঝাতে এই কড়া কথাটা বলেন, আর এতেই তাদের সম্পর্কের ফাটলটা আরও বড় হয়ে যায়। টিমের ভেতরে এত টেনশন থাকা সত্ত্বেও তারা নতুন আর খুব জরুরি একটা মিশন হাতে নেয়। কাজটা হলো ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন বা IPF-এর একটা কনভয়কে প্রোটেক্ট করা। কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছিল, মিশনটা তার চেয়ে অনেক বেশি জটিল ছিল। তো এই মিশনের দায়িত্বে ছিলেন IPF প্রজেক্ট ম্যানেজার লুসি চেন। আর ট্র্যাকগুলোতে বাইরে থেকে দেখলে মনে হবে শুধুই মানবিক সাহায্য, যেমন ধরুন খাবার, বীজ বা ওয়াটার পিউরিফায়ার। এগুলো যাচ্ছিল এজেন্ট অরেঞ্জের কারণে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা অঞ্চলের জন্য। কিন্তু আসল সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর, যা দলের প্রায় কেউই জানত না। যাদের জন্য এই সাহায্যগুলো পাঠানো হচ্ছিল, তাদের কাছে এগুলো ছিল জীবন মরণের প্রশ্ন। ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা একটা গ্রামের জন্য এই কার্গোটা ছিল টিকে থাকার শেষ আশা। মিশনটা শুরু হতে না হতেই ঝামেলা শুরু হয়ে যায়। মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময়ে তাদের একটা গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়। ফলে তারা বাধ্য হয়েই নিজেদের প্ল্যান করার রুট ছেড়ে কাছের একটা সরকারি চেকপয়েন্টের দিকে এগোতে থাকে। আর এটাই ছিল একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। যেটা একটা সাধারণ চেকপয়েন্ট মনে হচ্ছিল, সেটাই চোখের পলকে একটা ভয়ঙ্কর অ্যাম্বুশে পরিণত হয়। এই অতর্কিত হামলা একটা বড় প্রশ্ন তুলে দেয়। আক্রমণটা এত নিখুঁত আর এত ভালো করে প্ল্যান করা ছিল যে এটাকে কোনোভাবেই কাকতালীয় বলা যায় না। এটা পরিষ্কার যে দলের ভেতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু কে সে? আর এর পরেই আসল সত্যটা সামনে আসে, যা ছিল খুবই মর্মান্তিক। দলেরই দুজন, ভিক্টর আর গ্রে, টাকার লোভে নিজেদের টিমকে বিক্রি করে দিয়েছে। তারা এজেন্ট অরেঞ্জ চুরি করার জন্য শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। এর পরের লড়াইয়ে ক্যাপ্টেন গাও গুরুতরভাবে আহত হন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি তার সবচেয়ে অবাধ্য কিন্তু সবচেয়ে সেরা ছাত্রের হাতেই দলের দায়িত্ব তুলে দিতে বাধ্য হন। মজার ব্যাপার হল, এর ঠিক কিছুক্ষণ আগেই গাও ওই তরুণ স্নাইপারকে ট্রেনিং দিচ্ছিলেন। শেখাচ্ছিলেন যে শুধু স্কিল থাকলেই হয় না, একজন সত্যিকারের সেরা স্নাইপার হতে গেলে চাই পাথরের মতো স্থিরতা আর কঠিন শৃঙ্খলা। লড়াই করার মতো অবস্থা আর তার ছিল না। ক্যাপ্টেন গাও তার নিজের কাস্টম রাইফেলটা ওই তরুণ স্নাইপারের হাতে তুলে দেন। আর ঠিক সেই মুহূর্ত থেকে পুরো দলের ভাগ্য তার কাঁধে চলে আসে। তিনি তার জীবনের শেষ আদেশটা দেন। টাকার জন্য শুরু হওয়া মিশনটা হঠাৎই সম্মান আর কর্তব্যের মিশনে পরিণত হয়। যে করেই হোক, এজেন্ট অরেঞ্জকে শত্রুদের হাতে পৌঁছাতে দেওয়া যাবে না। এবার দলের নতুন নেতা হিসেবে স্নাইপারকে তার পুরনো সহকর্মীদেরই খুঁজে বের করতে হবে। তার উপর এখন একটা বিশাল দায়িত্ব, একটা ভয়াবহ রাসায়নিক বিপর্যয় ঠেকানো। লক্ষ্যটা এখন একদম পরিষ্কার। বিশ্বাসঘাতকদের ধাওয়া করতে হবে, আর এজেন্ট অরেঞ্জ নিয়ে যে ট্রাকটা যাচ্ছে ওটাকে এয়ারপোর্টে পৌঁছানোর আগেই আটকাতে হবে। এটা যে একটা সুইসাইড মিশন তা সবাই জানে। এর জন্য কোনো টাকা বা সম্মান পাওয়া যাবে না, আছে শুধু দায়িত্ববোধ আর কর্তব্য। এরপর যা শুরু হয় তা হল এক রুদ্ধশ্বাস লড়াই। মরুভূমির মধ্যে দিয়ে এক ভয়ঙ্কর হাই স্পিড চেজ,
যা শেষ পর্যন্ত স্নাইপার বনাম স্নাইপারের এক ব্যক্তিগত ডুয়েলে পরিণত হয়। যখন সব আশা প্রায় শেষ তখন পুরো মিশনের ভাগ্য নির্ভর করে স্রেফ একটা বুলেটের উপর, একটা অসম্ভব শট যেটা একটা সম্ভাব্য যুদ্ধকে থামিয়ে দিতে পারে। লড়াই থামার পর যারা বেঁচে ছিল তারা এক গভীর ভাবনায় ডুবে যায়। তারা বুঝতে পারে যে তারা আসলে সহিংসতার এক অন্তহীন চক্রের মধ্যে আটকা পড়েছে। এই কথাটা যেন তাদের সেই হতাশারই একটা প্রকাশ। গল্পটা কোনো সহজ উত্তর দিয়ে শেষ হয় না, বরং আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। এমন একটা পৃথিবীতে যেখানে লড়াই কখনো থামে না, সেখানে শান্তির আসল দামটা ঠিক কত? একটা যুদ্ধ থামানোর জন্য এত আত্মত্যাগের পরেও কি সত্যিকারের শান্তি কখনো পাওয়া সম্ভব?